তাহলে ওনার একটা ফোন করতে হবে না, ফোন করে বলতে হবে না যে স্যার আমার মা অসুস্থ, ঢাকা মেডিকেলে ভর্তিরত, অতএব 30 তারিখে যে অনুষ্ঠানটা করার কথা ছিল মায়ের অসুস্থতার কারণে সেটা পারতেছি না, দয়া করে কিছু মনে করবেন না। মা সুস্থ হওয়ার পর আমি অবশ্যই আপনাদেরকে পুনরায় দাওয়াত দিয়ে আপনাদেরকে সম্মানিত করব। তাইলে এখানে আপনারা 30 তারিখে আইসেন না দাওয়াতে, এই না বলাটা ভদ্রতা কিনা বলেন? না বললে কি হবে? না বললে আমরা স্যাররা গিয়ে হয়রানির শিকার হব, এবং মুখে কিছু না বলে মনে মনে আপনাকে একজন ব্যক্তিত্বহীন, অবিবেচক, অযৌক্তিক মানুষ বলে মনে করব। এখন বলেন ভবিষ্যতে আর দাওয়াত দিলে যাব আমরা? ভয় পাবো আর কি, যে আবার না ঘুরে আসতে হয়। তাইলে এই গল্পটা থেকে কি শিক্ষা পাইলেন? যে স্যারকে দাওয়াত দেওয়াটাও ভদ্রতা, আবার দাওয়াত ক্যান্সেল হইলে সেটা না বলাটাও ভদ্রতা। আইনের মধ্যে এবার আসে, আইনের মধ্যে যদি কোনো ধারার ভিতরে কোনো সংজ্ঞা থাকে সেটা বলাটাও আইনের ভদ্রতা, আর যদি না থাকে সেটা বলাটাও কি হবে? এইটাও আইনের ভদ্রতা হবে। আর বাস্তব জীবনে ভদ্রলোকদের যে একটা দাম আছে এটা তো বুঝেন। ঝগড়া করলে তো আমি একটা হিসাব করে দেখছি যে সকালবেলা রাস্তায় যে বের হই, রিক্সাওয়ালা থেকে শুরু করে রাতের বেলায় যে বাসায় ফিরি, ইচ্ছা করলে প্রতিদিন 10 জনের সাথে ঝগড়া করা যায়। তাদের যে আচার আচরণ, 10 জনের সাথে ঝগড়া করা যায়। কিন্তু ভদ্র মানুষ কখনো ঝগড়া করে না, মাথা গরম করে না, অ্যাভয়েড করে। একটা পরিস্থিতি ঝগড়া করলে তো করাই যায়, ঝগড়া করলে এটা ব্যাফাস কথা বের হয়ে যেতে পারে, তখন আশেপাশের লোকজন চিন্তা করবে যে লিটন স্যারকে এতদিন কি জানতাম, আর এখন দেখি সে দ্বীপ জলের দালিও পারে। তখন কিন্তু আমার পার্সোনালিটি নিয়ে আপনারাই প্রশ্ন তুলবেন যে সে তো খারাপই, কিন্তু স্যার কেন এরকম হইল? এই জন্য বুদ্ধিমান যারা তারা কখনোই ঝগড়া করে না, ওই জায়গাটাকে অ্যাভয়েড করে, এড়িয়ে চলে, ওই জায়গায় আর যায় না। যেই জায়গায় অসম্মান, সম্মানহানি, সেই জায়গায় যায় না। এটা মুনি ঋষিদের কথা আর কি, যে সম্মান পেতে হইলে কিছু কাজকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আইনের ক্ষেত্রে যদি একটা সংজ্ঞা না থাকে ফৌজদারি কার্যবিধিতে, তাহলে সেটা কি আমাকে বলতে হবে না? এটা তো আইনের ভদ্রতা। একটা বইয়ের মধ্যে তো এই না করে নাই। এই জন্য আমরা ওরা যা খুশি করুক গিয়া, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা মনে রাখ জানি। সেইটাই আমরা বলবো যে ফৌজদারি কার্যবিধি 1898 এর কোন ধারায় বা অন্যত্র, এই অন্যত্র কেন বললাম? কারণ আপনারা জানেন ফৌজদারি কার্যবিধিতে শুরুতে একটা প্রস্তাবনা আছে, কিছু তফসিল আছে, আছে না? এগুলি কিছু অধ্যায় আছে, তার মানে ধারাতে তো নাই, তফসিলেও নাই, তারপরে আপনার প্রস্তাবনাতে নাই, অন্য কোথাও নাই। এই কথাটা যখন বলবেন তখন কিন্তু আপনার জ্ঞান গরিমাটা আর একটু প্রকাশ পাবে। তাহলে আমাদের লাইনটা কি দাঁড়াইলো? এই লাইনটা একটা ডাইস মুখস্থ করলেই তো আমাদের ফৌজদারি দণ্ডবিধি বিভিন্ন জায়গায় কিন্তু অনেক সংজ্ঞা পাবেন যেটা ধারার মধ্যে নাই। সেই জায়গায় কিন্তু আপনারা আজকের এই সিম্বলটা ব্যবহার করতে পারবেন, এই লাইনটা, যে কোনো ধারায় বা অন্যত্র কোথাও পুলিশ ডায়েরির কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করা হয় নাই। তবে পুলিশ ডায়েরি সম্পর্কে ধারণা দেওয়া আছে, এই কথাটা বলতে পারেন। তবে পুলিশ ডায়েরি বলছে যে ফৌজদারি কার্যবিধির 172 ধারা, সেখানে কিন্তু পুলিশ ডায়েরি সম্পর্কে বিধান রয়েছে, সংজ্ঞা নাই। আর কোথায় আছে?
আপনাদের ফৌজদারি কার্যবিধি পড়তে গেলে আর একটা আইনের রেফারেন্স লাগবে, সেই আইনের বইয়ের নামটা লেখেন পিআরবি। পিআরবি বাংলাদেশ পুলিশ রেগুলেশন। পিআরবি, এই পিআরবি এটার 100 পিআরবিটা কত সালের? 1943। কত? 1943-এর 263 বিধি। এই দুইটা জায়গায় আমরা এই যে ফৌজদারি কার্যবিধি 1898-এর 132 ধারা আর পিআরবি 1943 সাল এর 263 বিধি। পিআরবিতে কিন্তু কোনো ধারা নাই, পিআরবিতে আছে হলো বিধি। আর একটা বিষয় আপনাদের সহজ করে বলি, সেটা হলো যে এখন যে লিখিত পরীক্ষাটা দিচ্ছেন তার কোনো চাপ নেবেন না। লিখিত পরীক্ষাটা হলো ধারণার উপরে লিখতে হয়, তাইলে পরীক্ষাটা খুব সহজ হবে, প্রশ্নগুলো খুব সহজে নিয়ন্ত্রণে থাকবে। ধারণার উপর লিখতে হয়। ধারণাটা কি? এই যে ধারণা যে পুলিশ ডায়েরির সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা ফৌজদারি কার্যবিধিতে নাই, এটা একটা ধারণা। কোথায় সংজ্ঞা নাই কিন্তু বিধান আছে। বিধান কোথায় আছে? ফৌজদারি কার্যবিধিতেই আছে, 172 ধারা। আর হচ্ছে পিআরবি, পিআরবির কত বিধিতে আছে এবং পিআরবির সালটা কত, এইগুলি আজকে একটু মুখস্থ করে ফেলবেন। পিআরবি এর ফুল মিনিংসটা একটা কানে আমার আসতেছিল, সেটা তুষার সাহেবের যেটা বলতেছিলেন ওইটা না। পিআরবির একটা ফুল মিনিংস আছে, এটা একটু লেখা রাখতে পারেন। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। পিআরবির ফুল মিনিংস হলো পুলিশ, পির পরে তো বি না, পির পরে হলো আরতে হলো রেগুলেশন। পুলিশ রেগুলেশন অফ বাংলাদেশ, ইংরেজি বললে বেঙ্গল আর কি। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, বেঙ্গলটাই রেগুলেশন অফ বেঙ্গল। এই পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এটা প্রায় লাগবে আর কি, এফআইআর যখন করবেন, এজাহার, জিডি, নানান কিছুতেই এইটা আসতে পারে। আর যারা ভবিষ্যতে ভালো ক্রিমিনাল প্র্যাকটিস করতে চান তাদের এই পিআরবিটা লাগবে 1943। এছাড়াও বাংলাদেশে 6টা বিভাগ এখন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ এটা লাগবে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ এটা লাগবে। অর্থাৎ যে মেট্রোপলিটন এলাকায় প্র্যাকটিস করবেন ক্রিমিনাল তাদের সেটা লাগবে। এছাড়াও পুলিশের উপরে বিশ্বাস না থাকার কারণে এখন পিবিআই তদন্ত করে অনেক মামলা। এই এদেরও কিছু আইন কানুন আছে, সেইগুলো আপনাকে জানতে হবে আর কি। একটা সংজ্ঞা না থাকলে কি করব আমরা? না থাকলে আমরা কি করব সেটা বলে দিই। আমরা প্রথমে অস্বীকার করব যে ফৌজদারি কার্যবিধি 1898-এর কোনো ধারায় বা অন্যত্র, এই শব্দটা কিন্তু ইউজ করতে হবে, কোনো ধারায় বা অন্যত্র কোথাও, অন্যত্র মানে অন্য জায়গায়, অন্যত্র কোনো অন্যত্র কোথাও পুলিশ ডায়েরির কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করা হয় নাই। করে বলতে হবে তবে
তবে অত্র ফৌজদারি কার্যবিধি 1898 এর 172 ধারা এবং পিআরবি, ইচ্ছা করলে ফুল পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, ইংরেজিতে পুলিশ রেগুলেশন অফ ওএফ অফ বেঙ্গল, কত 1943 এর 263 বিধিতে পুলিশ ডায়েরি সম্পর্কে বিধান রয়েছে। এখন কি করবেন? এখন একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো পরের প্যারায়, যে ফৌজদারি কার্যবিধির 172 ধারা এবং পিআরবির 263 বিধি অনুযায়ী পুলিশ ডায়েরি বলতে আমরা বুঝি। তাহলে পুলিশ ডায়েরি বলতে আমরা কি বুঝি, তার ধারণাটা আমরা কোথায় পাবো বলেন? সব না, সুনির্দিষ্টভাবে সংজ্ঞা পাবো না, কিন্তু ধারণা পাবো কোথায়? আমরা যদি ফৌজদারি কার্যবিধি 172 আর হইল পিআরবির এই বিধিটা পর্যালোচনা করি, তাহলে পুলিশ ডায়েরি বলতে আমরা যা বুঝি সেটা আমরা খুঁজে পাবো আর কি। অর্থাৎ পুলিশ, এখানে কিন্তু একটা জায়গা আপনাদের জানতে হবে, এই জায়গা জানা একটু আপনাদের কমতি থাকতে পারে, আমি একটু পরিপূর্ণতা দিই, যে আমরা সংজ্ঞা বলতে কিন্তু খালি কাকে বলে এটা বুঝি, বা কাকে বলে জিজ্ঞাসা করলে আমরা মনে করি খালি সংজ্ঞা, আসলে তা না। সংজ্ঞা বা কাকে বলে মানে ধারণাটাও সংজ্ঞা বা কাকে বলে পর্যায়ের মধ্যেই পড়ে। কাজেই 272 ফৌজদারি কার্যবিধির আর পিবিআর এ আমরা সুনির্দিষ্ট সংজ্ঞা না পাইলেও আমরা পুলিশ ডায়েরির কিন্তু একটা কনসেপ্ট, একটা জেনারেল কনসেপ্ট পাই। ওই জেনারেল কনসেপ্টটাই আপনাকে লিখতে হবে পরীক্ষার খাতায়, যে 272 আর পিবিআর বলতে যাবো। আপনাকে কিন্তু না, এই সংজ্ঞাগুলি এই স্টাইলে আপনাকে বের করে নিয়ে আসতে হবে, তাইলে আপনি আশানুরূপ নম্বর পাবেন। আর পরীক্ষাতে 2, 4, 5টা সংজ্ঞা আসবেই। পুলিশ ডায়েরির পরে দেখেন আর একটা সংজ্ঞা আছে, এটা এখন বানান নিজেরা, পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্টের সংজ্ঞা কি ফৌজদারি কার্যবিধিতে আছে? আছে কি না বলেন? না থাকলে কি লিখবেন সেটা আমারে বলেন। সংজ্ঞা নেই কেন স্যার, 173 ধারা এর বিষয় বলা আছে। তাহলে কি লিখবেন বলেন? নাই থাকলে কি লিখতে হয়, কিভাবে লিখতে হয় এটা বলেন আমার একজন। নাই থাকলে কি লিখবেন? ওই কথাটাই লিখবেন যে ফৌজদারি কার্যবিধি 1898 এর কোনো ধারায় বা অন্যত্র কোথাও পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদনের কোন সংজ্ঞা সুনির্দিষ্ট কথাটা লিখতে হবে, স্পেসিফিক ডেফিনেশন। শুধু সংজ্ঞা লিখলে আবার একটু ভুল হবে, কারণ ধারণা তো আছে। এই জন্য সংজ্ঞা নেই এই কথা না লিখে বলবেন সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই। সুনির্দিষ্ট সংজ্ঞা কোনটা আমি বলি, যেমন তদন্তের সংজ্ঞা, এটা সুনির্দিষ্ট ভাবে আছে না নাই? 4(1) ঠ, এখানে তো সুনির্দিষ্ট ভাবে লেখাই আছে তদন্তের সংজ্ঞা। তাহলে তদন্তের সংজ্ঞাটা কিন্তু সুনির্দিষ্ট ভাবে আছে, কিন্তু পুলিশ রিপোর্টের কোনো সংজ্ঞা নাই। তবে ফৌজদারি কার্যবিধির 173 ধারায় 100 রিপোর্ট সম্পর্কে 173 ধারার আলোকে
আলোকে সংজ্ঞাটা দিতে পারেন। একটা বিষয় হলো সুনির্দিষ্ট সংজ্ঞা নাই, বিশ্লেষণে 173 ধারায় যে বিধান আছে সেই বিধানটা বিশ্লেষণে আমরা একটা সংজ্ঞা দাঁড় করাইতে পারি। মিউট করেন, তখন সেটা লিখবেন। আর পুলিশ রিপোর্ট এটা লেখার ক্ষেত্রে আপনি প্রথমেই ফৌজদারি কার্যবিধির সুনির্দিষ্ট বা অন্যত্র কোথাও সুনির্দিষ্টভাবে পুলিশ রিপোর্টের কোনো সংজ্ঞা প্রদান করা হয় নাই, তবে প্যারা করবেন, প্যারা করে লিখবেন, তবে অত্র ফৌজদারি কার্যবিধির 173 ধারায় পুলিশ রিপোর্ট সম্পর্কে বিধান রয়েছে। তারপরে প্যারায় বলবেন ফৌজদারি কার্যবিধি 173 ধারার বিধান বিশ্লেষণে আমরা বলতে পারি যে, কাজেই 173 ধারায় সংজ্ঞা রয়েছে এইটা লেখা যাবে না। 173 ধারায় সুনির্দিষ্ট সংজ্ঞা নাই, তবে 173 ধারায় যে বিধান আছে পুলিশ রিপোর্ট সম্পর্কে বিশ্লেষণ করলে আমরা একটা সংজ্ঞা খুঁজে পাই বা সংজ্ঞা দেখতে পাই। আইনের চোখে আমরা 173 ধারা সেটা লিখবে। এরকম ভাবে চার্জশিটের সঙ্গে কি আছে কার্যবিধির কোন, কাজে এইটাও একই উত্তর হবে যে ফৌজদারি কার্যবিধি 1898 এর কোন ধারায় বা অন্যত্র কোথাও সুনির্দিষ্টভাবে চার্জশিটে কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করা হয় নাই। তবে চার্জশিট সম্পর্কে কোথায় আলোচনা করা আছে? স্যার অভিযোগ গঠন বা চার্জশিট আছে স্যার 173 ধারাতেই বলা আছে এই কথাটা। আমি একটু সংক্ষেপে বলে দেই যে 173 ধারা এই কথাটাই বলছে যে তদন্তের শেষ পর্যায়ে পুলিশ তদন্তের রিপোর্ট দিবে। পুলিশ তদন্তের রিপোর্ট দিবে, এই রিপোর্ট দুইভাবে দিতে পারে। যদি পুলিশের কাছে মনে হয় যে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা দোষী, তাদের বিচার হওয়া দরকার, তাহলে এই মর্মে চার্জশিট দেবে। আর যদি পুলিশের কাছে মনে হয় যে না, মামলাটা ভিত্তিহীন বা মামলা সঠিক হইলেও যাদের নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা দোষী না, কারণ ওই সময় আসামি হজে ছিল, তাই হজে থাকা অবস্থায় তো ঢাকায় চুরি করে কিভাবে, এই কারণে আসামি নির্দোষ, তাদেরকে মুক্তি দেওয়া হোক, এই মর্মে যদি কোনো রিপোর্ট দেয় তাহলে সেটাকে আমরা বলি ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন। এখানে পুলিশ রিপোর্ট দুই প্রকার, চার্জশিট, ফাইনাল রিপোর্ট। এই ধারণাগুলি মোটামুটি ভাবে আমরা 173 ধারা থেকে পেয়ে থাকি। এই জন্য পুলিশ রিপোর্ট, চার্জশিট, ফাইনাল রিপোর্ট এইগুলি কোনো বিষয়েরই কিন্তু সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা কোথাও দেওয়া হয় নাই। তবে অনুমান, ধারণা 173 ধারার জ্ঞান থেকে আমরা এবং বাস্তব জ্ঞান, ভবিষ্যতে যখন উকিল হবেন তখন দেখবেন এই 173 ধারার রিপোর্ট দুইটাই আপনি দেখবেন, চার্জশিটটা দেখতে কেমন, ফাইনাল রিপোর্টটা দেখতে কেমন, সবকিছু দেখে পড়ে বুঝলেও আপনার একটা জ্ঞান আসবে। এই জন্য এই পুলিশ রিপোর্ট, চার্জশিট, ফাইনাল রিপোর্ট এগুলো সবই এক কাজ করে দিবেন যে সুনির্দিষ্টভাবে ফৌজদারি কার্য অন্যত্র কোথাও প্রদান করা হয় নাই। তবে 173 ধারায় পুলিশ রিপোর্ট, চার্জশিট বা ফাইনাল রিপোর্ট সম্পর্কে ধারণা প্রদান করা আছে, বিধান দেওয়া আছে। এই বা বিধান, এইটাকে যদি আমরা পর্যালোচনা করি, অ্যানালাইসিস করি বা বিশ্লেষণ করি, তাহলে পুলিশ রিপোর্ট, চার্জশিট বা ফাইনাল রিপোর্ট বলতে আমরা এই বিষয়টাকে বুঝে থাকি। তাহলে এইভাবেই
বিষয় দেওয়া যাইতে পারে। পুলিশ রিপোর্ট কয় প্রকার? স্যার 2 স্যার প্রকার। 2 প্রকার। পুলিশ রিপোর্ট হলো 5 প্রকার। কয় প্রকার? 5 স্যার প্রকার। চূড়ান্ত রিপোর্ট। হ্যাঁ, বলেন। ঠিক আছে, আপনারা যে 2 প্রকার জানেন, আমি যে 5 প্রকার বলবো এই 5 প্রকারের মধ্যে 2 প্রকার আছে, ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু 5 প্রকার। পুলিশ রিপোর্ট কয় প্রকার? এই প্রকার ভেদটা কিন্তু ফৌজদারি কার্যবিধি করে নাই। ফৌজদারি কার্যবিধি 273 ধারা পড়বেন, দেখবেন একদম ছোট একটা স্টেটমেন্ট, বেশি বড় কথাবার্তা না। কিন্তু পুলিশ রিপোর্ট কয় প্রকার সেটার বিস্তারিত বিবরণ পাওয়া যাবে বলেছি পুলিশ বেঙ্গল অফ পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। এটা যখন ইম্পর্টেন্ট কিনা, যদি ইম্পর্টেন্ট হয় তাহলে আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব। আর একটা সংজ্ঞা আছে দেখেন, নারাজি। এদের কাজ আমি বলি আজকে, কাজ হলো আর বইপত্র না থাকলেও প্রশ্ন বিগত বছরে ফৌজদারি কার্যবিধির উপরে এইগুলা দেখে প্রথমে একটা তালিকা নিজেই কিছু নিজের হেল্প করতে। সেটা হলো, আমি তো কয়েকটা অধ্যায় কিন্তু আপনি দিয়েছি, এই অধ্যায়গুলি থেকে কোন সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট এই সংজ্ঞাগুলা কিন্তু প্রথমে পড়ে ফেলতে হবে। সংজ্ঞাগুলা পড়লে হয় কি, অর্ধেক পড়া মুখস্থ হয়ে যায়, কারণ সংজ্ঞাগুলি একটু সংজ্ঞার মতন কঠিন ভাবে লিখতে হয়, আর সংজ্ঞায় তো আর ভুল করা যাবে না। সংজ্ঞাটা হয় হুবহু লিখতে হয়, নাহলে কাছাকাছি লিখতে হয়। এখানে যদি নিজে একটু ঘুরিয়ে ফিরে উল্টাপাল্টা করে ফেলেন তাইলেই সংজ্ঞা শেষ। কিন্তু অন্য যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু, যেমন আপনাকে প্রশ্ন তো কি, তাহলে এগুলি কিন্তু আপনি নিজ করে লিখতে পারেন। কিন্তু পুলিশ ডায়েরি কাকে বলে? পুলিশ ডায়েরি কাকে বলে এটা হয় আগে থেকেই মুখস্থ করে ওই সংজ্ঞাটাই লিখতে হবে, নাইলে অ্যাজ নিয়ারলি অ্যাজ পসিবল, যতদূর সম্ভব ততদূর কাছাকাছি সংজ্ঞাটা লিখতে হবে। এই জন্য আমাদের শিক্ষকরা আসলে শিক্ষা দিয়েছেন, কারণ আমরা তো আর মায়ের পেট থেকে একদম শিক্ষক হয়ে বের হই নেই, আমাদেরকেও শিক্ষক বানিয়েছে শিক্ষকরা। সেই শিক্ষকরা কিন্তু আমাদেরকেও শিক্ষা দিয়েছে যে আগে একটা সাবজেক্ট পড়ার আগে নিয়ম হলো সংজ্ঞাগুলাকে পড়ে ফেলো। সংজ্ঞাগুলাকে যদি নারাজি পিটিশন, তাহলে নারাজি দরখাস্ত, এইটা এখন বলে নারাজি দরখাস্তের সংজ্ঞা কি ফৌজদারি কার্যবিধিতে আছে না নাই? স্যার নাই ফৌজদারি স্যার। কার্যবিধি ফৌজদারি কার্যবিধি 1898 এর কোন ধারায় বা অন্যত্র কোথাও নারাজি দরখাস্তের কোন সুনির্দিষ্ট সংজ্ঞা, আমি একটা কথা বারবার রিপিট করলাম, সুনির্দিষ্ট কোন সংজ্ঞা নাই, এই কথা যদি বলেন তাহলে ভুল হবে। আপনি যদি বলেন ফৌজদারি কার্যবিধি 1898 এর কোন ধারায় বা অন্যত্র কোথাও সংজ্ঞা নাই, এই কথা বললে সংজ্ঞা নাই এটা বলি নাই, আমি বলছি সুনির্দিষ্ট সংজ্ঞা নাই। বাসে সিট নাই আর বাসে সিট খালি নাই, দুই বাসে সিট নাই আর সিট খালি নাই,
আপনি বাসে ওঠার সময় যদি কন্ট্রাক্টরের গেটের সামনে বলেন যে কন্ট্রাক্টর বাসে কি সিট আছে, এরপরে উঠানোর পর সিট দিবে না, তখন কি আপনি তর্কে জিততে পারবেন? কন্ট্রাক্টর তো বলবে যে আপনার বলা উচিত ছিল। তাহলে কথাটা একটু 19-20 হয়ে গেলে কিন্তু মিনিংস চেঞ্জ হয়ে যায় এবং জয় পরাজয়টা ভিন্ন হয়ে যায়। সংজ্ঞা নাই এই কথা কোনোদিনই বলতে, কারণ ফৌজদারি কার্যবিধিতে নারাজি পিটিশনের ধারণা তো আছে, ফাইনাল রিপোর্টের ধারণা আছে কিনা বলেন? সংজ্ঞা হয়তো সুনির্দিষ্ট ভাবে নাই, কিন্তু ফাইনাল রিপোর্ট, পুলিশ রিপোর্ট, চার্জশিট এগুলোর ধারণা আছে কিনা, আর এটা জেনে রাখেন সংজ্ঞার অন্তর্ভুক্ত। এই জন্য আমরা যদি বলি সংজ্ঞা নাই, তাইলে একদম ভুল হয়ে যাবে। আমরা বলবো সুনির্দিষ্টভাবে সংজ্ঞা নেই। সুনির্দিষ্টভাবে সংজ্ঞা কোনটা? এই যে তদন্তের সংজ্ঞাটা সুনির্দিষ্টভাবে একটা ধারা, একটা উপধারায় যেভাবে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে, সেই রকম ধারা উপধারা দিয়ে সুনির্দিষ্টভাবে নারাজি পিটিশনের কোনো সংজ্ঞা প্রদান করা হয় নাই। জানলে দেখেন কত গবেষণামূলক কথাবার্তা বলে ফেললাম। এই জন্য নিয়ম হলো আইনটা সম্পর্কে ধারণা রাখতে হবে। ধারণা রাখলে কি হবে? ধারণা রাখলে আপনি এক জায়গার কথা আর এক জায়গায় এনে বিভিন্ন কথা দিয়ে একটা সুন্দর নোট সাজাইতে পারবেন আর কি। তাহলে আজকের যে সংজ্ঞাগুলি আমরা দিলাম, এই সংজ্ঞারই সুনির্দিষ্ট ধারা নাই। আপনাদের সাজেশন আমি কয়টা ড্রাফট দিয়েছিলাম, ক্রিমিনাল ড্রাফট, দেখেছেন কিনা জানি না। নালিশি দরখাস্তটা একদম শেষে দেখবেন, কারণ 2023 সালে নালিশি দরখাস্তটা চলে আসছে, পিটিশন যেটাকে বলা হয়। সেই জায়গায় জিডি, একটা জিডির একদম সরাসরি থানায় যে জিডিটা যেভাবে দেওয়া হয় নির্ভুল ভাবে, ওই রকম একটা জিডি মুখস্থ করে কয়েকবার না দেখে লেখার জন্য এছাড়াও বেশ কিছু আমাদের বলেন তো কি কি ড্রাফট দিয়েছিলাম আপনাদের, ক্রিমিনাল ড্রাফট মনে আছে কিনা? সিভিল ড্রাফট, এই যে সময়ের আবেদন, টাইম পিটিশন, ফৌজদারি মামলা সময়ের দরখাস্ত দিতে হয়, অসুস্থ, এখন হাজিরা মিস হয়ে গেলে তো পুনরায় জামিন ক্যান্সেল হয়ে আবার ওয়ারেন্ট হয়ে যেতে পারে, নানান ক্ষতি হতে পারে। এই জন্য সময় এই অসুস্থতা জনিত কারণে বা যে কোনো একটা কারণে আসামি হাজির হইতে পারতেছে না, আজকে সময় দেন, তখন এই জন্য সময়ের যে আবেদন দরখাস্ত এইটাও কিন্তু আসতে পারে। জামিনের মুসাবিদ একটা দিয়েছি, আমাদের কারো কাছে কোনো সাধারণ বাজারের বইপত্র থাকলেও দুইটা দরখাস্ত কালকে একটু দেখে ফেলে, একটা হলো জামিনের দরখাস্ত আর একটা হলো সময়ের দরখাস্ত। ভুল থাকুক শুদ্ধ থাকুক যা খুশি থাকুক, কিছু দেখে আসলে, আর কালকে আমরা শর্ট টাইমে চেষ্টা করব সময়ের আবেদন আর জামিনের দরখাস্ত এই দুইটা শেখানোর জন্য।
যতটুকু অবসর পাই সেই স্যার জায়গা আপনি থেকে দেব বলছিলেন আপনাদের। জিডি করার জন্য জিডিটা এক- ভেঙে রাখুন স্যার, ফরম্যাটটা। কোনটা? জিডি জিডি? জিডি সাদা। হ্যাঁ, না জিডি কেটে মুখস্থ হয়েছে? জি স্যার, দিদি জি মুখস্থ স্যার। করি স্যার। আচ্ছা, জিডিটা মুখস্থ হয়েছে, ভালো হয়েছে। এখন তাহলে এরকম ভাবেই ছোট একটা ফর্মেট আকারে আমি সময়ের একটা দরখাস্ত পাঠাই দিবনি, সময়ের দরখাস্ত, এইটাও মুখস্থ করতে থাকবেন অবসরে। এই ড্রাফটিং এর মধ্যে কিন্তু অন্যদের মতন এত সময় দিয়ে না, ড্রাফটিং হলো অবসর সময়ে চোখে চোখে লেখে লেখে কেটে ফেলবে না স্যার আপনাদের। আপনি মানে এই যে ফরম্যাটগুলো, হ্যাঁ হ্যাঁ বলেন। যে ফরম্যাটগুলো দিবেন আপনি দিয়ে দেন, আমরা আয়ত্তে নেব। স্যার আপনি সময় পেলে পাঠাই দিন স্যার, আর আমরা মুখস্থ করে নেবো স্যার, সমস্যা নেই। আল্লাহ বলে। তারপরে আপনি বুঝাই দেন স্যার, আচ্ছা ঠিক সহজ হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এগুলো আমি আর একদিন পরে পাঠাইতে পারবো, কারণ চোখে আমার সমস্যাটা পুরাটা কিউর হোক। জি স্যার, চোখের জি কাজ স্যার, তো আপনি আগে সুস্থ হন স্যার। এখনো কিন্তু আমি যা কাজ করতেছি সব মুখেই আর কি। এতদিন যা শিখছি ওগুলোই মাথা থেকে কাজ করতেছি। আপনাদের আরেকটা চ্যাপ্টার পড়েন, বেশি না পড়া কয়েকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমি বলে দিই। প্রথমে 1 নাম্বার দিলাম তদন্ত অনুসন্ধান চ্যাপ্টার, আপিল ও রিভিশন চ্যাপ্টার, এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের, আপিল রিভিশন। চার্জ আজকে গঠন। যদি প্রায় তো 20টার মতো প্রশ্ন, টাইম লাগবে না শিখতে স্যার? কোনটা কোনটা বলেন? আজকে যে দিলেন প্রশ্নগুলা। আরে এখানেই তো আছে, এখানেই তো আছে স্যার, ওইটা যেটা বলছে স্যার। ও আচ্ছা আচ্ছা। এখানে এই যে তদন্ত চ্যাপ্টারে যে প্রশ্নগুলো দিলাম, ঠিক আছে, কিন্তু যখন উত্তর শিখবেন বা আমি বলে দিব তখন কিন্তু দেখবেন যে 4-5টা প্রশ্ন এক হয়ে যাবে আর কি। এই 4-5টা প্রশ্নের উত্তর একই হবে, কিন্তু এখানে এইভাবে আনা হয়েছে এই কারণে যে যদি প্রশ্নের ভিন্নতা আনা না হয়, ওখানে আপনি একটা প্রশ্ন শিখে গেলেন আর হলে ওই প্রশ্নটা একটু অন্যভাবে ঘুরিয়ে দিয়ে দিল, তখন কিন্তু আপনার কি মনে হবে বলেন? স্যার এই সমস্যা আমার হয় স্যার। এটা আপনার মতন অনেকেরই হয়, বুঝছেন? এই জন্য শিক্ষকদের এই শিক্ষকের জ্বালা হলেও বিষয়টা এরকম ভাবে যে এইখানে 12 এখানে অনেক ছাত্রছাত্রী আছে খুবই মনোযোগী, খুবই মেধাবী, আবার কেউ আছে ঠিক এর উল্টাটা, খুবই অমনোযোগী, খুবই অমেধাবী। আছে না নাই বলেন? ছাত্র আছে। জি স্যার। এখন খারাপ আর ভালোর এর মাঝখানে আবার অনেক ক্যাটাগরি আছে কিনা, কেউ 10% বুঝে, কেউ 20% মেধার অধিকারী, কেউ 30% মেধার অধিকারী। আমরা যখন একটা লেকচার দিই সবার কথা চিন্তা করে যে আমার এই লেকচারটা যাতে কম মেধাবীরাও বুঝে, বেশি মেধাবীরাও বুঝে, আবার বিভিন্ন ক্যাটাগরি আছে তারাও বুঝে, কত বড় একটা কঠিন কাজ যখন শিক্ষক এটা বুঝতে পারবে না। প্লাস হলো মন জয় করার একটা বিষয় এখানে আছে, আর মানুষের মন আল্লাহ জয় করতে পারে নাই এত কিছু দেওয়ার পরেও, তাই না? এক রাত হাসপাতালে থাকলে কত টাকার লাগে, আইসিইউতে খরচ কত? স্যার অক্সিজেন অক্সিজেন এক রাত যদি আইসিইউ থাকেন স্কয়ার হাসপাতালে কমপক্ষে 50,000 ধরেন। স্যার নিম্ন মানের হইলে স্যার আপনার 30,000 টাকা লাগবে। আচ্ছা, এই হলো এক রাতের থেকে এখন পর্যন্ত দিনের পর দিন আল্লাহ যে আপনার অক্সিজেন দিয়ে বাঁচায় রাখলো, এই শুকরিয়াটা কি শুধু আমরা করি, আদায় করতে পারি?
আল্লাহর কত টাকা পাওনা আছে বলেন? এই 40,000 কামরুন্নেসা ম্যাডামের এখন কত বছর, কত দিন, প্রতিদিন স্কয়ারের টাকাটা শোধ করে বিদায় নেওয়ার চেষ্টা করেন। এখন আল্লাহ কি টাকা চায়? টাকা পয়সা চাই কিনা? স্যার আমার মাঝখানে বাসায় অক্সিজেন ইউজ করতে হইতো, তার বিলি হ্যাঁ। আছে 3,000 মতো, শুধু শুধু স্যার বিদ্যুৎ বিল। অক্সিজেন কম ছিল তো। এই অক্সিজেনটা তো এখন আপনি কি আল্লাহ দিয়ে বাঁচায় রাখেন? জি স্যার, এখন আল্লাহর রহমতে। তাহলে এই শোধ করে না গেলে কি হবে এটা তো বুঝেনি। যাই হোক, এটা একটু আধ্যাত্মিক কথা বললাম। মূল বিষয়টা হলো স্যার যে আমাদের আগে যে কাজটা করতে বলেন। স্যার আপিলের অধ্যায় স্যার তেমন প্রশ্ন তেমন একটা আসেনি স্যার বিগত এডুকেশন পরীক্ষায়, কিন্তু স্যার রিভিশন নিয়ে প্রশ্ন আসছে স্যার। ওই তো রিভিশনের সাথে আপিলের মাথা হয়ে আসে, তো এই জন্য চ্যাপ্টারটা নামিয়ে দিয়ে দেন আপিল ও রিভিশন। আর একটা চ্যাপ্টার হলো চার্জ গঠন। চার্জ গঠন এই তিনটা চ্যাপ্টারের উপরে, এই তিনটা চ্যাপ্টারের উপরে প্রথমত জিন যেমন কাউকে আসর করলে ছাড়ে না, শক্ত ওঝা না হইলেও জিন ছাড়ানো কঠিন, এরকম এই তিনটা চ্যাপ্টার শেষ করেন। হ্যাঁ, আর আমি একটা কাজ করবো নি, সেটা হলো প্রশ্নের চাপ কমানোর জন্য, যে ধরেন উত্তর এক হবে কিন্তু প্রশ্ন ভিন্ন হবে। এখন এই ধরনের কি কি ভিন্ন প্রশ্নের একই উত্তর হবে, এইটা একটু গবেষণা করে বের করে দিবনি, তাইলে চাপ কমে যাবে। আর এমনিতেও কিছু চাপ কমাবেন, যেমন আপিলের সাথে রিভিশনের পার্থক্যটা পড়লেই কিন্তু আর অনেক কিছু পড়ার দরকার নাই। আমি আপিল ও রিভিশনের মধ্যে পার্থক্যটা, একটা পার্থক্য এমন ভাবে পড়াবো যে এই একটা পার্থক্য পড়লেই আপিলের আর রিভিশন চ্যাপ্টারের যে কোনো প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। কারণ আপিল এবং রিভিশন ভালোভাবে পড়াইতে পারি, তাইলে আপিলের সংজ্ঞা আসলে পারা যাবে না? জি স্যার, যাবে স্যার। রিভিশনের সংজ্ঞা আসলে পারা যাবে না? স্যার আমি ধরেন আপনার ধারাগুলা আর বিষয়গুলো আমার মনে আছে, কিন্তু গুছায় লিখতে পারি না স্যার। আমি মোটামুটি অনেক ধারাই মনে আছে, মানে এই জায়গায় এখন যে জায়গাটা এসে দাঁড়াইছে সেটা এখন আর পারবেন না, কিন্তু যতটুকু পারা যায় এটা দিয়েই আপনি পরীক্ষায় পাস করে আসতে হবে। এতে কিন্তু আমার আবার সুবিধা হয়েছে কি, আমি বলি, যেমন আমি নিজে যখন ল পাস করেছি বা ল পাস করার পরে যখন আইনজীবী বা আইনের শিক্ষক যেটাই বলেন হয়েছি, এই জায়গায় কিন্তু আমার মানে করছে। যেমন ছোটবেলায় আমি কিন্তু রাখতাম, আমি যখন ক্লাস 9-এ পড়ি, 9 তখন একটা বিশেষ পরিস্থিতিকে কেন্দ্র করে একটা ক্লাব করি। ক্লাবের নাম হলো ধূমকেতু ক্লাব, নজরুল সেনা ক্লাব। ওই ক্লাবে আমার এক বন্ধুর সাথে একটা ছোটখাটো ঝগড়া হয়, আমার ঘনিষ্ঠ বন্ধু। এই বন্ধু ঝগড়া করার পরে আমাদের এইটা জানায় এসে যে আমাকে অপমান করে ওই নজরুল সেনা থেকে বের করে দিচ্ছে, কি করা যায়? তখন আমরা সবাই 9-এ পড়ি। তখন মাঠে বসে মিটিং করে সিদ্ধান্ত
যে আমরা আর ওই ক্লাবে ফিরে যাব না। না গিয়ে কয়দিন পরে দেখলাম কিছুই করার নাই, মনটা খারাপ করে আমরা সবাই ঘুরতেছি। পরে মাঠে এসে আবার মিটিং করলাম যে তাইলে আমরা নিজেরা একটা ক্লাব করব, এবং চিন্তা ভাবনা করার দায়িত্ব আমার দিল যে কি একটা ক্লাব করা যায়। তখন চিন্তা ভাবনা করে আমি নাম দিলাম ধূমকেতু। কারণ ক্লাব নজরুল সেনার সাথে আমাদের ঝামেলা, আর ধূমকেতু একটা কাজে না কাছাকাছি একটা নাম পাওয়া গেল ধূমকেতু। এই ধূমকেতু এইখান থেকে কিন্তু আমার শুরু আর কি। আমি যদি ধূমকেতু ক্লাবটা না করতাম তাইলে কিন্তু আজকে এই দেখেন আমি কিন্তু পড়ানোর সময় কথা বলতে পারি, এটা তো বুঝতে পারছেন, বলতে পারি। এখন আমারে যদি লিখতে দেন, সেটা নাটক বলেন, ছবি বলেন, আইনের বই বলেন, গল্পের বই বলেন, যাই লিখতে দিবেন আমি সেই কাহিনী লিখতে পারবো। ওই দিন থেকে গড়ে উঠছে। এখন ধূমকেতু ক্লাবটা করলাম, এই গল্পটা শুনেন, সবারই কাজে লাগবে, এবং এখন থেকে এইভাবে তৈরি করবেন যাদের বলতে অসুবিধা, লিখতে অসুবিধা, তাদের কিন্তু এই দুইটা অসুবিধা থাকলে ভালো আইনজীবী হওয়া যাবে না। কারণ ভালো আইনজীবী হইতে গেলে ভালো লিখতে হবে। আবার কোর্টে গিয়ে কথা বলতে হবে। তাহলে ধূমকেতু ক্লাব যখন করে ফেললাম, তখন এরা দায়িত্ব দিল যে আপনি এই ক্লাবের সভাপতি হন। আমি কিন্তু ক্লাস 9-এ থাকা অবস্থায় ধূমকেতু ক্লাবের সভাপতি হলাম। সভাপতি হয়ে মুশকিলে পড়লাম। সভাপতি হওয়ার পর এখন এরাই আমারে বলল যে ক্লাব তো করে ফেললাম, সভাপতি আপনি হইলেন, আর একজন সেক্রেটারি হইল, এক একজন এক এক পদ নিল, কিন্তু আমাদের তো একটা সংবিধান করতে হবে। নজরুল সেনা ক্লাবের সংবিধান আছে, তাইলে আমাদের তো একটা ক্লাবের সংবিধান না করলে, তাইলে সংবিধান কে লেখে? এখন সবাই চাপিয়ে দিল আমার উপরে, আপনি সংবিধান লেখার দায়িত্ব নেন। আর আমিও কখনো জীবনে এখনো পর্যন্ত না করতে পারি না কাউরে। এই জন্য আমি বললাম ঠিক আছে আমি লিখবো, কিন্তু এই দায়িত্ব নিয়ে তো একটা বিরাট মুশকিলে পড়লাম। কারণ একটা ক্লাবের সংবিধান লেখা সম্পর্কে আমার কোনো ধারণা আছে? আমার কোনো ধারণাই নাই। তখন কি করলাম, তখন হঠাৎ করে মাথা বুদ্ধি আসলো যে গন্ডগোল তো আমাদের নজরুল সেনা ক্লাবের সাথে, অন্যান্য ক্লাব তো তাদের সাথে তো আমাদের সুসম্পর্ক আছে। তখন ব্রাদার্স ইউনিয়ন একটা ক্লাব আছে আমাদের এলাকাতেই, এই ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের 2-1 বড় ভাই, তাদের সাহায্য নিলাম যে ভাই একটা ক্লাব ফেলছি, এখন তো একটা সংবিধান করতে হয়, সংবিধান কিভাবে করব আমাদের তো কোনো ধারণাই নেই, তাইলে এই বিষয়ে সাহায্য করেন। তখন ওই ভাই বলল যে ঠিক আছে, তাহলে তুমি সন্ধ্যার দিকে আমার বাসায় আইসো। সেই দূরের এক গ্রামে তার বাসায় গেলাম সন্ধ্যার পরে। যাওয়ার পরে সে বলল যে এইভাবে একটা সংবিধান করবা, আর তোমাদের একটা কাজ করি, আমাদের ব্রাদার্স ইউনিয়নের যে একটা সংবিধান আছে, এই সংবিধানের একটা কপি তোমাদেরকে দেই, এই কপিটা পড়ো, যদিও তোমরা ছোট, তোমরা এটা লেখা আমাকে দেখাও। আমরা তো ব্রাদার্স ইউনিয়নের একটা সংবিধান পেয়ে গেলাম। সংবিধান পাওয়ার পরে ওইটা দেখে দেখে লিখে আবার ওই বড় ভাইয়ের সাহায্য নিয়ে মোটামুটি একটা সংবিধান লেখা ফেললাম আর কি, ওই ক্লাস 9-এ থাকা অবস্থায়। এখন এতে কি আমার একটা লেখার ক্যাপাসিটি আসছে কিনা বলে? আমি কিন্তু আমাকে তুলে ধরার জন্য আপনাদের বলতেছি না, কিভাবে লিখতে হয়, কিভাবে কথা বলতে হয়, এটার জন্য হলো ওই ক্ষেত্র তৈরি করতে। এরপরে সভাপতি হওয়ার পরে কি হইলো, এখন দেখা গেল আমরা টিওনের সাথে দেখা করব, উপজেলা চেয়ারম্যানের সাথে দেখা করব, যে আমাদের ক্লাবে খেলা, এখানে আপনি এসে উদ্বোধন করেন। এখন সবাই তো আমার
ধাক্কায় আমার আগায় দেয় যে সভাপতি আপনি টিওনের সাথে কথা বলেন, আপনি উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলেন, আপনি এলাকার নেতার সাথে কথা বলেন। এই যে কথা বলা শুরু হইল, এই কথা বলতে বলতে কিন্তু আজকে ধীরে ধীরে আইনজীবী হইতে গেলে কথা বলতে হবে। কামরুন্নেসা ম্যাডামকে যেটা করতে পারবো সেটা হলো বিভিন্ন জায়গায় আমার যখন অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত হবেন। আমন্ত্রিত হইলে আপনাকে দুই একটা কথা বলতে দিব, বক্তব্য। প্রথম দিকে একটু কষ্ট হবে, বিব্রত বোধ হবে, কিন্তু বলতে বলতেই কিন্তু কি হবেন, বলতে বলতেই দেখবেন আমাদের চেয়ে এক্সপার্ট হয়ে যাবেন। তখন কথা বলার মধ্যে কোনো সমস্যা না থাকলে কোর্টেও সাবমিশন রাখতে পারবেন সুন্দরভাবে। ঠিক আছে, কিন্তু এখন তো এই সময়টা দীর্ঘ সময় নাই, যার ফলে এখন কি করবেন, এখন শুধু আইনের বিষয়গুলি। এই জন্য আমি কিন্তু যে কয়টার দিন ক্লাস নিব, আমি কিন্তু আপনাদের আইন পড়ানোর সাথে সাথে চেতনাটা দিয়ে দিচ্ছি আর কি, যে একটা লেখা ঠিক কিভাবে লিখতে হয়, কিভাবে একটা সমস্যার সমাধান লিখতে হয়। আজকে দিলাম কিভাবে একটা সংজ্ঞা লিখতে হয়, সংজ্ঞায় যদি ধারা না থাকে, ধারা যুক্ত সংজ্ঞা না হয়, হয়ে ধারা বহির্ভূত সংজ্ঞা হয়, তাইলে কিভাবে সেটা লিখতে হয়। এই চেতনাগুলো দিয়ে কিন্তু এখন কামরুন্নেসা ম্যাডাম অনেক কিছুই পরীক্ষার হলে লিখতে পারবে আর কি। কিন্তু বিস্তারিত প্রস্তুত করে দেওয়া তো এই অল্প সময়ের মধ্যে সম্ভব না। বেশি বেশি পড়েন আর আমার এই চেতনাগুলা শুনেন। আর এইভাবে চেতনা দিয়ে লিখলে কিন্তু ছোট্ট একটা কাজ থাকে। পুলিশ ডায়েরি কাকে বলে, এক লাইনে একটা সংজ্ঞা মুখস্থ করবেন, আর বাকি কথা তো আপনি ডাইসে ফেলেই দিতেছেন। তদন্তের একটা জেনুইন সংজ্ঞা এক লাইনের, আর বাকি কথা তো ডাইসে পড়ে যেতেছে। সব সংজ্ঞা একই স্টাইল, ওইখানে কিন্তু কোনো চাপ পড়তেছে না। আর বাকি ছাত্রদের কি হবে, যদি এই আইন থেকে 30টা সংজ্ঞা করতে হয়, 30টা সংজ্ঞা 30 ভাবে মুখস্থ করতে হবে। 30টা সংজ্ঞা 30 ভাবে মুখস্থ করতে গেলে তাদের জান চলে যাবে। কিন্তু আমাদের কিন্তু তা না, আমাদের হলো লেখা ডাইস স্টাইল, সংজ্ঞার ধারা থাকলে কিভাবে শুরু, সংজ্ঞার ধারা না থাকলে কিভাবে লিখবো, এগুলো তো প্রত্যেকটা সংজ্ঞাতে অটোমেটিক্যালি আসবে, গদ আকারে আসবে। পুলিশ ডায়েরি কাকে বলে, এগুলো আপনারা দেখেন পারেন কিনা। যদি না পারেন, আমি গবেষণা করে খুব ছোট ছোট সংজ্ঞা, তদন্তের একটা সহজ সংজ্ঞা দিয়ে দিতে পারবো, যেটা দুইবার পড়লে সারা জীবন মনে থাকবে। পুলিশ ডায়েরি, এটার একটা সংজ্ঞা দেওয়া নাই কোথাও, আমরা জানি তারা ওই বিশ্লেষণ করে লিখছে, কিন্তু পুলিশ ডায়েরি আসলে কাকে বলে এই সংজ্ঞা নাই। আমরা সাহায্য করবো পরীক্ষা, কিন্তু আমরা যে করছিলাম স্যার ছোট ছোট এমসিকিউর জন্য তদন্ত অনুসন্ধান এগুলো তখন করছি, যে তারা করতে পারে। পুলিশ এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি তদন্ত করতে পারে, ম্যাজিস্ট্রেট না। আর অনুসন্ধান করতে পারে হচ্ছে ম্যাজিস্ট্রেট এবং আদালত, এরকম আর কি। এগুলো একটু হালকা ধারণা আছে। হ্যাঁ, ওই রকমই। তবে এটার জন্য যেটা করবেন, যেমন তদন্তের ওই ধারাটা বের করবেন, 4(1) ধারাটা বের করে ওইটা আগে নিজে 2-1 পড়া নেবেন। 2-1 পড়লে দেখবেন যে যে সংজ্ঞাটা আপনি বানাতে চাচ্ছেন বা দিতে চাচ্ছেন ওইটাকে কভার করে কিনা। আবার সংজ্ঞাটা কিন্তু ওই ধারায় যা বলা আছে তার কিছু বাদও দেওয়া যাবে না, বুঝতে পারছেন? এই জায়গায় একটা মুশকিল আছে, যে আপনি সংজ্ঞাটা ছোট আকারেই দেন, কিন্তু ওই সংজ্ঞাটা, এই জন্য আমি বলতেছি বারবার পড়েন, অনুসন্ধান করেন। অনুসন্ধানের সংজ্ঞার মধ্যে দেখেন তাদের কথা বাদ দিছে, যে এরা অনুসন্ধান করতে পারবে না, কি হবে না, কারা অনুসন্ধান করতে পারবে না, সেটা অনুসন্ধান হবে না। এই বিষয়গুলো নিয়েও কিন্তু সংজ্ঞা লিখতে হবে, বুঝতে পারছেন? কিন্তু এখন আপনারা প্রথম দিকে যে কাজটা করেন, ধরেন আজকে সর্বোচ্চ কালকের মধ্যে আপনারা
যদি এইটা একটু নিয়ন্ত্রণে নিতে কি কি পড়তে হবে এবং কোনটার সাথে কোন ধারাটা যুক্ত। যেমন এই যে অনেকে কিন্তু এটা করে ফেলছেন, আমি পুলিশ ডায়েরি বলছি, অনেকে 172 বলে ফেলছেন। তাহলে বোঝা গেল যে মোটামুটি ভাবে পুলিশ ডায়েরিটা 172 এইটা কিন্তু নিয়ন্ত্রণে আছে, তার মানে অর্ধেকের চেয়ে বেশি পড়া কিন্তু হয়ে আছে। যে আমি যে অধ্যায়টা দিয়েছি তদন্তের, এই প্রশ্নগুলা বারবার দেখেন, প্রশ্নগুলা দেখার পরে দেখেন যে কোন প্রশ্নের উত্তরের জন্য আমার কোন ধারাটা লাগবে, কোন প্রশ্নের উত্তরে ধারা আছে, কোন প্রশ্নের উত্তরে ধারা নাই। ধারা ছাড়াও প্রশ্ন হয়, তাত্ত্বিক প্রশ্ন। প্রশ্ন আইনের প্রশ্ন দুই ধরনের হয়, একটা হলো আইনগত প্রশ্ন আর একটা হলো তাত্ত্বিক প্রশ্ন। তাত্ত্বিক প্রশ্নে তো ধারা পাবেন না আপনি, তাহলে কোন প্রশ্নে ধারা আছে কোন প্রশ্নে ধারা নাই। একটা সিলেবাস নিয়ে যদি প্রশ্নগুলো নিয়ে যদি আপনি এই কাজটা করে রাখেন, তাইলে তো অর্ধেক পড়া হয়ে গেল। যে আমার এই প্রশ্ন, এটার জন্য এই ধারা, এই প্রশ্ন এটার জন্য এত ধারা, এই প্রশ্ন এটার জন্য ধারা নাই। হ্যাঁ, কিন্তু আমাকে এইভাবে উত্তরটা দিতে হবে, এই এই আইনের আলোকে বা এইভাবে। এই থাকেন, তাহলে কিন্তু দেখবেন মোটামুটি ভাবে আপনার অর্ধেক পড়া হয়ে যাবে। আর আমি আর একটু সুস্থ হই, তারপর ইনশাল্লাহ বাকিটা সাহায্য করব। কেউ ফেল করবেন না আশা করি। ঠিক আছে, আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।